কামরুল আশরাফ খান পটন, যার নাম শুনলেই আঁতকে ওঠে নরসিংদীর পলাশের জনগণ। আওয়ামী লীগের নেতা হলেও দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পটনের বিরুদ্ধে রয়েছে অপকর্ম, অত্যাচারের পাহাড়সম অভিযোগ। মাত্র একবার সংসদ সদস্য নির্বাচন করা পটন ছিলেন মূলত তার বড় ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা। টেন্ডারবাজি, সরকারি বেসরকারি অফিসে চাঁদাবাজি, হিন্দু পরিবারের জমি দখল, বিরোধী দল দমন ও সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন সহ হেন কোনো অপকর্ম নেই যার নেপথ্যে ছিলেন না পটন। দলা দিয়ে একটু সামনে গেলে দিলীপের বিশাল এক এরিয়া নিয়ে নিয়েছে, প্রায় 2-300 শতাংশ জমি টাকা ছাড়া জোর করে নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলোতে উনি ওনার পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন। আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা কোনোদিনই ওনার কাছে গিয়ে কোনো প্রশ্রয় দেয়। শেখ সেলিম ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ তাদের নাম ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে গড়েন বিশাল সাম্রাজ্য। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পত্তির কোনো কিছুই বাদ যায়নি পটনের রাহুগ্রাস থেকে। অভিযোগ আছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে লুটপাট করেন সরকারি সার। সবশেষ পটন ট্রেডার্সের মাধ্যমে সরকারি আমদানি করা 582 কোটি টাকার 72,000 মেট্রিক টন সার খালাসের নামে আত্মসাৎ করেন পটন। এছাড়া দেশের অন্যতম ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানায় ছিল তার নিয়ন্ত্রণ। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে কারখানায় লুটপাটের মাধ্যমে ধ্বংসের হোতাও ছিলেন এই পটন। যেইভাবে টাকা মেরে দিছে, আপনার পিডিবি বলেন, সরকার থানা বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা টাকা প্রতারণাটা করছে, ঠিক আছে, ওরা চাঁদাবাজি, লুটপাট, ঠিক আছে, ওরা চালাইছে। সব অপকর্ম বাস্তবায়ন করত পটন বাহিনী। বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যেই ফুটে ওঠে তার দাম্ভিকতার রূপ। আমরা নির্বাচনের পরের কার্যক্রম বা দলীয় সাংগঠনিক কার্যক্রমে তো প্রমাণ করছি আমরা যে আমরা আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় 371 শতাংশ জমি, 4টি বাড়ি, 5টি অ্যাপার্টমেন্ট সহ প্রায় 80 কোটি টাকার সম্পদের হিসাব দেখান পটন। বাস্তবে তার সম্পদ আরও কয়েক গুণ। মাফিয়া খ্যাত পটনের বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়াটা ভালো। এই আত্মসাতের প্রেক্ষিতে যে সম্পদ অবৈধভাবে নিয়ে অর্জন করছেন, এই সম্পদ রাষ্ট্রায়ত্ত করা উচিত বলে আমি মনে করি। সুজন এটা মনে করে যে কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া উচিত না। যুবদল নেতা শামীম হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন কামরুল আশরাফ খান পটন। ডিবিসি নিউজ ডেস্ক। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম, কিন্তু জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশিত নয় বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। গেল 6 মাসে বন্ধ হয়েছে 100টি কারখানা। মব জাস্টিসের ঘটনা কিছুটা কমলেও বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সরকারের মধ্যে সমন্বয়ের অভাবও চোখে পড়ছে। নিত্যপণ্যের দামও আশানুরূপ কমেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় ঐক্যের জন্য অন্তর্বর্তী সরকারের যে সংলাপ তা আরও সন্তোষজনক হতে পারত। আমার বলতে কোনো দ্বিধা নেই যে সরকার যেভাবে এবং যত স্বল্প সময়ের নোটিশ এবং স্বল্প সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছিল, সেটি আসলে আরো ভালো হতে পারত, আরো ইফেক্টিভ হতে পারত। এবং আমার ব্যক্তিগতভাবে যেটা আমি বললাম, এই জায়গাটিতেই সবচেয়ে বড় সমস্যাটা তৈরি করছে। এই জন্য সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো আলোচনায় নিযুক্ত হওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের সাথে সম্পর্ক এখনো স্পর্শকাতর অবস্থায় রয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে সামনে এগোতে পারেনি। পশ্চিমা জগতের মোটামুটি সমর্থন ভালো পেয়েছে। সম্পর্কের সবচেয়ে জটিল জায়গা এখন আমরা ভারতের সাথে আমরা এখন অতিক্রম করছি। এই জায়গাতে কিছু আনুষ্ঠানিকতা আমি দেখেছি। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আমার কাছে মনে হচ্ছে এই আনুষ্ঠানিকতার বাইরে এটা একটা স্ট্যাগন্যান্ট জায়গায়, মানে স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে আছে, এটা সামনে এগুচ্ছে না। অর্থনীতির বিশ্লেষকরা গেল 5 মাসের মূল্যায়ন করতে গিয়ে বলছেন অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার কথা। অর্থনীতি একটা বড় রকমের ক্রান্তিকালের ভিতরে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার ক্রয় ক্ষমতা সীমিত হয়ে যাওয়াতে শিল্প পণ্যের চাহিদাও কমেছে। ক্রাইসিস ম্যানেজমেন্টটাও ঠিক মতো হচ্ছে বলে মনে হয় না। জাতীয় নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকা। 19শে জুলাই দেশজুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দমনে কারফিউ দেয় সরকার। কারফিউ উপেক্ষা করে অনেকেই নামে আন্দোলনে। সেই অনেকের একজন জামালপুরের ইসলামপুর উপজেলার খামারপাড়া এলাকার লিটন মিয়া। কে জানতো সে দিনটাই হবে লিটনের জীবনের শেষ দিন। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঢাকায় পোশাক কারখানায় কাজ নেয়া লিটন সেদিন গুলিবিদ্ধ হন। ঘণ্টা খানেকের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। একদিকে সন্তান শোক, অপরদিকে পরিবারের উপার্জনক্ষমের মৃত্যু। সব মিলিয়ে দিশেহারা লিটনের বাবা মা চান সন্তান হত্যার বিচার। কিছু লেখাপড়া করছিল, লেখাপড়া বাদ দিয়ে অভাবে সংসার দিয়ে দেখা চলে গেছে। যার বেদনা তাকে বুঝে, বাবার বেদনা বাবা বুঝতে আছে, এনকা তার কি ব্যথা। যারা মারছে তাদের উপরে আমি বিচারটা চাই। যার সন্তান হারা তার মায়ের অন্তরা কি মেয়ে তো আগে জানে। আমার দেহানের সংসার অধা যাই করে দিছে, তার যেন আমি ওটা বিচার চাই সরকারের কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবারটিকে আর্থিক সহযোগিতার পাশাপাশি লিটনের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আমরা লিটনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছি, খাদ্য সহায়তা দিয়েছি এবং পাশাপাশি লিটনের বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি মেরামত সংস্কারের ব্যবস্থা করেছি। আর পাশাপাশি আমরা ইসলামপুর উপজেলায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। সেই ক্রিকেট টুর্নামেন্টের নামও দেওয়া হয়েছে শহীদ লিটন ক্রিকেট টুর্নামেন্ট। পরিবারটির আর্থিক সচ্ছলতা ফেরাতে পাশে থাকবে সরকার, বিচার হবে অপরাধীদের, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চীনের তিব্বতে। প্রাণ গেছে অনেকের। 7.1 মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশও। এর আগে শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, যেটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এক সপ্তাহের মধ্যে 2 বার ভূমিকম্প অনুভূত হওয়া বাংলাদেশের জন্য ঝুঁকির, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন 3টি টেকটনিক প্লেট তিব্বত, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংযোগস্থল বাংলাদেশের ভেতরেই, যা প্রতি বছর একে অপরের দিকে এগুচ্ছে কয়েক সেন্টিমিটার করে। আবার এই সংযোগস্থলেই লকড জোন তৈরি হয়ে বিপুল শক্তি সঞ্চয় করে রেখেছে, যাতে হতে পারে 9 মাত্রা পর্যন্ত ভূমিকম্প। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লকড জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। গবেষকরা বলছেন 7.5 মাত্রা পর্যন্ত ভূমিকম্প হলেও ক্ষতিগ্রস্ত হবে ঢাকার প্রায় অর্ধেক ভবন। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট। বড় ভূমিকম্পের মতো দুর্যোগের 20 ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন অতীতের কোনো পরিকল্পনারই বাস্তবায়ন হয়নি। মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত এবং ভূমিকম্প সহনীয় নগরায়নের গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত সরকারের সময় নিয়ম নীতির তোয়াক্কা না করে রীতিমতো লুট করা হয়েছে প্রায় 1 ডজন ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে আধা ডজন এখন চলছে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে, যার দায় চোকাচ্ছেন আমানতকারীরা। এসব ব্যাংকে এখন ধর্ণা দিয়েও তোলা যাচ্ছে না কষ্টের সঞ্চয়। এ অবস্থায় 22,000 কোটি টাকা ছাপিয়ে সরবরাহের উদ্যোগও নেয় কেন্দ্রীয় ব্যাংক, তবে তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বিশ্লেষকরা বলছেন, সরকার দায়িত্ব নেয়ার 5 মাস পেরিয়ে গেলেও দুর্বল ব্যাংকগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের শক্তিশালী পদক্ষেপ না নেয়া দুঃখজনক। কি করবে, কোন ব্যাংক মার্জার অ্যাকুইজিশনে যাবে আর কোন ব্যাংক নিজের পায়ে দাঁড়াতে পারবে কিছু সাপোর্ট পেলে, সেই পরিকল্পনাটা আমরা এখনো দেখছি না। সেই রোডম্যাপটা বা অ্যাসেসমেন্টটা, সেটা বোধহয় খুব, এই 5 মাস হয়ে গেছে, আমার মনে হয়
আর 6 মাসের মধ্যে তো এটা দাঁড়িয়ে যাওয়ারই কথা বা করতে পারা উচিত, আর নাহলে কিন্তু ফুটাগ্রস্ত চৌবাচ্চাতেই টাকা বা পানি ঢালা হবে। সেই জন্য সেই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাংকগুলোকে ঢালাওভাবে টাকা না দিয়ে যত দ্রুত সম্ভব একীভূত করার উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। এইটা আমরা দেখেছি থাইল্যান্ডে হয়েছে, অনেকগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে একসাথে করে একটা করা হয়েছিল, মালয়েশিয়াতে হয়েছে। সেই এক্সাম্পল ধরেই আমরা অ্যাডভান্স হতে পারি। এখন কথাটা হলো যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবেন কিনা, আপনি অন্য যেগুলি ভালো ইনস্টিটিউশন আছে তাদের মাধ্যমে এদেরকে মার্জার করবেন কিনা। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে এরই মধ্যে 6টি সমস্যাগ্রস্ত ব্যাংকে নিরীক্ষা শুরু হয়েছে। প্রতিবেদনের পরই জানা যাবে এসব ব্যাংকের ভাগ্যে কি ঘটবে। যে আমরা এখন অডিট করছি, অডিটের ফলাফলের উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে ব্যাংকগুলোর আসলে কিভাবে তাদেরকে এই প্রবলেমটা রিজলভ করা যাবে। আগে যেমন মার্জারের কথা ঘোষণা করা হয়েছিল, এই মুহূর্তে ঘোষণা করবার মতো কোনো অবস্থা নেই। তবে আমরা বলছি না যে মার্জার কখনোই হবে না, মার্জার হবে, তবে সেটা অবশ্যই ফলাফলের ভিত্তিতে। এর আগে দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে জুড়ে দিয়ে বাঁচানোর কৌশল নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।